স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া আগের কমিশনগুলো একতরফা ও ভোটারবিহীন নির্বাচন করে যে ভুল করেছে তার পুনরাবৃত্তি চান না তিনি। রাষ্ট্রপতি সিএসি হিসেবে মনোনীত করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা জানান সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। গঠনে সার্চ কমিটির দেওয়ার নামের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এএমএম নাসির উদ্দিনকে বেছে নেন রাষ্ট্রপতি। এছাড়া কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক সচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই হবে মূল লক্ষ্য। এত রক্ত, এত শ্রম, এত ঘাম, এত স্যাক্রিফাইস এর মধ্যে দিয়ে একটা সুযোগ আমরা এই বাংলাদেশ পেয়েছে। এখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সহযোগিতা চাইব। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত কয়েকটির মতো একতরফা ও ভোটারবিহীন নির্বাচন করে আগের কমিশনগুলো যে ভুল করেছে তার পুনরাবৃত্তি করতে চান না তিনি। তাদের কি কি কাজগুলো মানুষ অপছন্দ করছে, তাদের সম্পর্কে মানুষ কি কি মন্তব্য করছে, এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি। তো ধরুন তাদের ভুল ত্রুটি, তাদের যে ল্যাপসেস, এগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে তাহলে আমরা সেভাবে আগাবো, যাতে ওই জিনিসগুলো যাতে আমরা না করি, ওই ভুল যাতে আমরা না করি, ওই রকম যাতে অপবাদ আমাদের ঘাড়ে না আসে। আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের সুযোগ থাকবে কিনা এমন প্রশ্নের অপেক্ষা করার পরামর্শ দিয়ে নতুন সিইসি জানান, কবে ভোট হবে তা পরিষ্কার হবে সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর। যাদের বিষয়ে বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে, ও বিতর্কটা হতে দিন। এটা একটা ফয়সালা আসবে তো, একটা যেখান থেকে আসুক একটা ফয়সালা আসবে। তো ওই ফয়সালা নিয়ে যখন সময় আসবে তখন আপনারা দেখবেন। কিন্তু এখন আমি এই মুহূর্তে এই বিষয়ে আমি কোনো মতামত দিতে চাই। নবনিযুক্ত সিইসি আরও বলেন, ভোটার তালিকা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, তার সমাধানও করতে হবে। নানা ধরনের ভোটার লিস্ট করা লাগে, সুতরাং এই একটা জিনিস আমাদেরকে সারতে হবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হলেও বহিঃশত্রুর আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের পেশাগত দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সদস্যদের আরও তৎপর থাকার পরামর্শ দেন তিনি। সশস্ত্র বাহিনী দিবসে বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। এতে উপস্থিত হন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সাবেক উপদেষ্টা, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও ১২ বছর পর সংবর্ধনায় যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। এতে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠনে নতুন ইতিহাস সৃষ্টি করায় সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তবে বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আরও সচেষ্ট থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পেশাগত দক্ষতা পালনেও সশস্ত্র বাহিনীকে আরও তৎপর থাকতে হবে। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে
পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন, দেশের ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েও সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। 12 বছর পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে 6.5 বছরেরও বেশি সময় পর প্রকাশ্য কোনো অনুষ্ঠানে এলেন বিএনপি প্রধান। তার সঙ্গে সেনাকুঞ্জে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে বিএনপি মহাসচিব জানান, বেগম খালেদা জিয়াকে দেয়া সম্মানে গোটা জাতি আনন্দিত। 2010 সালের এই নভেম্বরেই 40 বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসা ছাড়তে হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বালুর ট্রাক দিয়ে তার বাসভবনের রাস্তাও আটকে রাখে আওয়ামী লীগ সরকার। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কারান্তরীণ হতে হয়েছে তাকে, তবুও তিনি আপোষহীন। তাই তো বিজয়ীর বেশেই 12 বছর পর সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন। বিকেল 3:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন তিনি। এ সময় তাকে দেখতে ভিড় করেন দলের নেতাকর্মীরা। 40 বছরের স্মৃতি বিজড়িত যে বাসভবন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাসভবন, সেই বাসভবন থেকে তিনি এক কাপড়ে এসেছিলেন। এখানে ম্যাডামের বাড়ির সামনে বালুর ট্রাক দ্বারা ম্যাডামকে বন্দি করে রাখা হয়েছিল সকল নেতাকর্মী সহ। তারপর থেকে কখনো ম্যাডামকে এই সমস্ত রাষ্ট্রীয় কোনো অতিথি হিসাবে ডাকা হয়নি। দীর্ঘ 12 বছর পর সেনাকুঞ্জে যাচ্ছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। এটা একটা যেমন আমাদের মধ্যে যেমন একটা আনন্দের, সারা দেশবাসীর জন্য একটা আনন্দের। সে আগের মতন আবার শারীরিকভাবে সুস্থ হোক এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সে আবার দেশের প্রধানমন্ত্রী হোক। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে 6.5 বছরেরও বেশি সময় পর প্রকাশ্যে এলেন বেগম জিয়া। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার কিছু পরই গুলশানের বাসভবনে ফেরেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের আরও 26 নেতাকে আমন্ত্রণ জানিয়েছিল সশস্ত্র বাহিনী বিভাগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ 12 বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই হবে রাজনৈতিক ভিত্তিতে। দ্রুত নির্বাচনের দাবির বিষয়ে ইউনুস বলেন, নির্বাচনের ব্যাপারে সরকার তাড়াহুড়ো করতে চায় না। বলেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য নির্বাচনের আগে সংস্কার গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন, তিনি শুধু ভারতে আশ্রয় নিয়েছেন তাই নয়, সেখানে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, যা সরকার পরিচালনায় বাধা সৃষ্টি করে বলেও মন্তব্য তার। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের বিষয়ে ডক্টর ইউনুস বলেছেন, তার বিশ্বাস ট্রাম্পের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি সহাবস্থান তৈরি করতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অফিসিয়াল নির্দেশনা পায়নি, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কথা বলেন তিনি। আগামী মাসের শুরুতে ভারত বাংলাদেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হবে। এই বৈঠক দুদেশের কাঠামোগত সম্পর্ক এগিয়ে নিতে কাজ করবে। তৌফিক হাসান জানান, এই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো নিয়ে আলোচনা হবে কিনা সে সম্পর্কে এখনও সিদ্ধান্ত হয়নি। এছাড়া আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অফিসিয়াল নির্দেশনা পেলে ব্যবস্থা গ্রহণ করতে পারবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এফওসিটা একটি নিয়মিত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। কাজে যেহেতু গতবার দিল্লিতে হয়েছে, এবার বাংলাদেশে হবে এবং এটা আসলে দুপক্ষ মিলেই কিন্তু ডিসিশনগুলো হয়। এখানে কি বিষয় নিয়ে আলোচনা হবে, এজেন্ডার আইটেম কি হবে, দু দেশ মিলেই কিন্তু ঠিক করে। এটা একটা রাজনৈতিক বিষয়, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অভ্যাস থাকবে। তখন হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কিভাবে দেখছি বা কি চাই। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশে প্রতিবাদে চালকদের বিক্ষোভের কারণে অচল অবস্থা দেখা দেয় রাজধানীতে। দিনভর তীব্র যানজটে নাকাল হয়ে পড়েন নগরবাসী। 6 ঘন্টা পর মহাখালী রেল স্টেশন ও আশপাশের সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা। এতে স্বাভাবিক হয় যান চলাচল। বৃহস্পতিবার সকাল থেকেই আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল মোড়, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা, বসিলা সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চলমান এই আন্দোলন মহাখালী থেকে শুরু করে ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। অটোরিকশা চালকের হঠাৎ করে আর গরিব মানুষের পেটে লাথি মারা। অত লক্ষ মানুষ এই অটো রিক্সা চালাইয়ে তাদের জীবিকা নির্ভর করে। অটো রিক্সাগুলো যদি নিয়ে চলে যায়, তুলে নিয়ে গেল, এই মানুষগুলি কি করে খাবে? এতে সড়কে তৈরি হয় ব্যাপক যানজট। অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাখালী ছাড়াও আগারগাঁও থেকে আমিনবাজার পর্যন্ত রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ করে দেয় তারা। আজীবন অটো গাড়ি, পাও গাড়ি চলে যাচ্ছে, এখন চালাতে পাই না। স্ক্রিন করার পর থেকে মণিগঞ্জে পাও ভেঙে গেছে, যে রড দেওয়া আছে, আমি আর অটো গাড়ি চালাতে পারি না। ট্রাফিক আমাদের গাড়ি ধরে নেয়, মারধর করে, ব্যাটারি খুলে রাখা দেয়, আমাদের গাড়ি চিৎ করে ধোয়। আমরা কি করবো তাইলে? ঠিক মতো ইনকাম করতে পারি না, নিজের ফেটাকে ভাত দিতে পারি না, বাপ মারা খাওয়াইতে হয়। আমরা কোনো সমাধান পাই নাই, কারণ আমাদের এটা বন্ধ করতে হলে আমাদের একটা কর্ম ব্যবস্থা করে আবার বন্ধ করতে হবে। আর এটা নিয়ে মনে করেন যে পুলিশ ট্রাফিক খুব ঝামেলা করে আমাদেরকে। রাস্তার পাশে আসলে ব্যাটারি খুলে নিয়ে যা, গাড়ি আটকে নে, এই যে টাকাগুলো নে, এই টাকাগুলো কে পা? সরকার পা। রেল লাইনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে আন্দোলনকারীদের। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় সড়কে ব্যাটারি চালিত রিকশায় চলাচল 3 দিনের মধ্যে বন্ধ করতে হাইকোর্টের নির্দেশের পর এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার করতে পারলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা কমানো সম্ভব বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাজার ভিত্তিক জ্বালানি মূল্য সরকারের নেতৃত্বাধীন উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন শীর্ষক সংলাপে এই তথ্য দেয় গবেষণা সংস্থাটি। বিপিসির চেয়ারম্যান জানান, আগামী জানুয়ারি থেকে জুন মেয়াদে যে জ্বালানি তেল আমদানি হবে সেখানে দাম আরও কমানোর সুযোগ আছে। তেলের দাম কমাতে বিক্রি কার্যক্রম অটোমেশনের বিকল্প নেই বলেও আলোচনায় উঠে আসে। সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক দামের সাথে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণের সুযোগ আছে। এ খাতে ভর্তুকি প্রতিনিয়ত বাড়ছে। মাত্র 1 বছরের ব্যবধানে গ্যাসের দাম বাড়ানো অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। ভর্তুকির প্রয়োজন নেই বিপিসির, উপরন্তু বিপিসির মুনাফা হচ্ছে। সুতরাং এই যে মূল্য কাঠামোটি আমরা প্রস্তাব করলাম সেখান থেকেও বুঝতে পারছেন যে কেন এই মুনাফাটি তাদের সেখানে বেশ বড় একটা মুনাফা তাদের সেখানে যাচ্ছে। পঞ্চগড়ে আজ থেকে শুরু হয়েছে ন্যায্য মূল্যের বাজার। প্রথম দিনই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পেরে খুশি তারা। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে জনসাধারণের জন্য এই বাজার বলছে প্রশাসন ও আয়োজকরা। এখন থেকে সপ্তাহে 2 দিন ন্যায্য মূল্যের বাজারে মিলবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মূল্যে জনগণের জন্য, এই স্লোগানে পঞ্চগড়ে চালু হলো ন্যায্য মূল্যের বাজার। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবক ফোরামের সহযোগিতায় বৃহস্পতিবার এই কার্যক্রম শুরু হয়। সপ্তাহে 2 দিন ন্যায্য মূল্যের বাজারে মিলবে শাকসবজি। স্বল্প মূল্যের এই বাজারে প্রতি কেজি আলু 55, পেঁয়াজ 80, শিম 60, বাঁধাকপি 40 ও লাউ প্রতি পিস 20 টাকায় বিক্রি করা হচ্ছে। কম দামে শাকসবজি মেলায় খুশি ক্রেতারা।
গতকালকে মাইকিং শুনে আজকে আসলাম, শাকসবজি ন্যায্য মূল্যে বাজারে কিনলাম। বাজার মার্কেটে চেয়ে অনেক দাম কম, ওই হিসাবে এখানে লাইনে দাঁড়াইছি। আমরা এখানে আলু পেঁয়াজ কিনলাম, শাকসবজি লাউ করলা এখানে আছে। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে জনসাধারণের জন্য এই বাজার বলছেন জেলা প্রশাসক। যারা কৃষকদের কাছ থেকে কম দামে কিনে অনেক বেশি দামে মুনাফা লাভের আশায় তারা বাজারে এই সবজিগুলো বিক্রি করছিলেন, সেই জায়গাটা থেকে আঘাত করার জন্য এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আমরা এই ব্যবস্থাটি গ্রহণ করেছি। স্বল্প মূল্যের এই বাজারে তেল, চিনি সহ অন্যান্য পণ্য রাখারও দাবি ভোক্তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। বিকেলে যশোর সার্কিট হাউসে জুলাই বিপ্লবে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে আহতদের বিষয়ে দরদি হতে হবে। চিকিৎসা সেবা নিতে গিয়ে তারা যেন হয়রানি কিংবা অবজ্ঞার শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। এছাড়াও তিনি জেলা সিভিল সার্জন অফিসে মতবিনিময়ে অংশ নেন। এতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। গেল 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 1214 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 436 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 84,368 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 3,882 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে শুধু ঢাকায় 1,560 জন, বাকি 2,322 জন অন্যান্য বিভাগে। কুষ্টিয়ায় শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর কুমারখালী সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ছাড়াও স্থানীয় নেতারা। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট ও খেলার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় নেতারা। নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন হয়েছে। বিকেলে নগরীর রাজেন্দ্রপুর সেনানিবাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমান্ড্যান্ট বিপসট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় তিনি জেলার বীর মুক্তিযোদ্ধা সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এতে অন্যান্যের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। নতুন অ্যাপ নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় আস্থাভাজন এবং জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম ক্যাপিটাল ভেঞ্চার্স। আজ আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। এখানে বিনিয়োগকারীরা শরিয়া ভিত্তিক প্রজেক্টে বিনিয়োগের মাধ্যমে হালাল উপায়ে ব্যবসায়িক মুনাফা অর্জনের সুযোগ পাবেন। বর্তমানে প্রতিষ্ঠানটি কুটির শিল্প, পাটজাত দ্রব্য, গার্মেন্টস সেক্টর, মাছ, মাংস এবং কৃষিজাত বিভিন্ন পণ্য সামগ্রী বাজারজাতকরণ, সরবরাহ, উৎপাদন, ক্রয় বিক্রয় ও রপ্তানির মাধ্যমে সাফল্য অর্জন করেছে। 900-এর অধিক কৃষক যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটির কৃষি কার্যক্রমের সাথে। আল আরাফা ইসলামী ব্যাংকের স্থায়ী অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের এসএসসিতে উত্তীর্ণ সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, আবদুল্লাহ আল মামুন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের এককালীন 50,000 টাকা দেয়া হয়। খেলার খবর। নিজ নিজ জেলায় সংবর্ধনায় সিক্ত হলেন সাফজয়ী নারী ফুটবলাররা। টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ান শিরোপাজয়ী অধিনায়ক সাবিনা সহ 3 ফুটবলারকে বরণ করে নিল সাতক্ষীরা। ঠাকুরগাঁওয়ে সংবর্ধিত হন 3 নারী ফুটবলার। আইরিন খাতুন ও তার পরিবারকে বরণ করে নিয়েছে নওগাঁর সাগরাইল গ্রামের মানুষরা। দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্ব জয় করে দেশে ফেরার পর থেকেই সংবর্ধনায় ভাসছেন নারী ফুটবলাররা। নেপাল থেকে ঢাকা, ঢাকা থেকে সেই আনন্দের জোয়ার পৌঁছে গেছে ফুটবলারদের নিজ নিজ জেলায়।
সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ছাড়াও ডিফেন্ডার মাসুরা খাতুন ও আফিদা খন্দকারকে জমকালো আয়োজনে বরণ করে নেয় সাতক্ষীরা জেলা পরিষদ। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বর্ণকন্যাদের সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এদিন জেলা পরিষদের পক্ষ থেকে 3 ফুটবলারের প্রত্যেককে 1 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় সাতক্ষীরার নারী ফুটবলারদের জন্য উন্নত প্রশিক্ষণের আশ্বাস দেন জেলা প্রশাসক। এখানে 3 জন প্লেয়ার আছেন, তারা ক্রীড়াঙ্গনে তারা কি অনন্য স্বাক্ষর বয়ে এনেছে, তারা দেশের মুখ উজ্জ্বল করেছে। সাবিনা, মাসুরা, কান্তি, ওদের নাম কিন্তু সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে। নওগাঁর হাতুর ইউনিয়নের সাগরেল গ্রামে সাড়ম্বরে সংবর্ধনা জানানো হয় জাতীয় দলের ফুটবলার আইরিন খাতুনকে। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আইরিন পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে সংবর্ধনা পাওয়ার পর আইরিন জানান, গ্রামে একটি নারী ফুটবল দল গঠনের স্বপ্ন তার। আমার এলাকায় কোনো মাঠের ব্যবস্থা করা হয় বা আমাকে কোনো সহযোগিতা করা হয়, ইনশাআল্লাহ সামনে আমি চেষ্টা করব যে আমার নেতৃত্বে কোনো একটা দল এখানে গঠন করার। আমি চেষ্টা করব তাদের এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার। একই দিন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সংবর্ধনা পেয়েছেন আরও 3 ফুটবলার, স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা নিজ কার্যালয়ে 3 ফুটবলারের হাতে স্মারক তুলে দেন। একই সাথে নারী ফুটবলারদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত ও ইনডোর জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস দেন তিনি। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।